মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত উপন্যাস মাতাল হাওয়া। পড়ছে উপন্যাসের চতুর্থ পর্ব। পাঠিয়েছি সজল। ধন্যবাদ। লেখকের ব্যক্তিগত স্মৃতিচারণ। ঢাকা ইউনিভার্সিটিতে যখন প্রথম পড়তে আসি তখন আমার বাবা এক সন্ধ্যায় আমাকে ডেকে কিছু উপদেশ দিলেন। তার উপদেশের সারমর্ম হচ্ছে, এখন তোমার পূর্ণ স্বাধীনতা, তোমাকে দেখার কেউ নেই, হলে একা একা থাকবে, যা তোমার করতে ইচ্ছা করে করবে, ছাত্র রাজনীতিতে জড়াবে না, আমি দরিদ্র পুলিশ ইন্সপেক্টর, আমি যেন বিপদে না পড়ি। আমি বললাম, আচ্ছা। বাবা বললেন, তোমার বুদ্ধি ভালো, মেধা ভালো, আমি চাই তুমি সিভিল সার্ভিস পরীক্ষা দিবে, সিএসপি হবে, কোনো এক সময় আমার এলাকা তুমি পরিদর্শনে আসবে, তখন আমি তোমাকে স্যালুট দিব। মা বিরক্ত হয়ে বললেন, এইগুলি কি ধরনের কথা? বাপ ছেলেকে স্যালুট দিবে কোন দুঃখে? বাবা বললেন, এইসব তুমি বুঝবে না আয়শা, বাপ ছেলের কোনো বিষয় না, এটা হলো অফিসারের সঙ্গে অফিসারের বিষয়। বাবা আমাকে চিঠি লিখতেন ইংরেজিতে, সেই সব চিঠির উত্তরও আমাকে ইংরেজিতে লিখতে হতো, যাতে সিএসপি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমার ইংরেজিটা সরগর হয়। তাকে ইংরেজিতে চিঠি লেখায় সমস্যা ছিল, তিনি প্রতিটি ভুল লাল কালিতে দাগিয়ে আমার কাছে ফেরত পাঠাতেন। তিনি কঠিন পাকিস্তান ভক্ত অফিসার ছিলেন, তিনি তার এই ভক্তি কিছুটা হলেও আমার মধ্যে ঢোকাতে সক্ষম হয়েছিলেন। তার মতো আমার কাছেও মনে হতো লৌহমানব আইয়ুব খান একজন যোগ্য শাসক। পূর্ব পাকিস্তানের নেতারা ঝামেলা ছাড়া আর কিছু চিন্তা করতে পারেন না, তাদের কারণে দেশের শান্তি বিনষ্ট হয়, অগ্রগতি থমকে যায়। বাবার ধারণা, নেতাদের মধ্যে মৌলানা ভাসানী কিছুটা ছাড় পেতে পারেন, কারণ হুজুরের আধ্যাত্মিক ক্ষমতা আছে। এই ক্ষমতার মাধ্যমে তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ অনেক বিষয় আগেভাগে জেনে ফেলেন। পুলিশের স্পাই হিসেবে একবার বাবাকে দীর্ঘ সময় মৌলানা ভাসানীর সহযাত্রী হিসেবে ট্রেন ভ্রমণ করতে হয়েছে। এই ট্রেন যাত্রায় তার জন্য কাল হল। মৌলানা ভাসানীর জন্যে তার হৃদয়ে কোমল স্থান তৈরি হল। তিনি বলা শুরু করলেন, মৌলানা ভাসানীকে সাধারণ হিসেবে ফেলা যাবে না, তিনি অনেক বেফাস কথা বলবেন, সেই বেফাস কথাই আসল কথা। আমি বাবার আদর্শে নিজেকে তৈরি করার চেষ্টা করতে গিয়ে সমস্যায় পড়লাম। সব পিতাই অন্যায়ভাবে সন্তানের মধ্যে নিজের ছায়া দেখতে চান। ইঞ্জিনিয়ার পিতা পুত্রকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি করেন, ডাক্তার পিতার ছেলে ইচ্ছা না থাকলেও ডাক্তারি পড়ে, পাশ করার পর বেজার মুখ করে রোগী দেখে। কসাই পিতা আশা করে তার ছেলে হবে বিখ্যাত কসাই, আধ ঘন্টায় গুরুর চামড়া ছেলে কেটে কুটে ফেলবে। আমি ঠিক করলাম, বাবার কিছু কথা শুনব, কিছু শুনব না। ছাত্র রাজনীতি থেকে দূরে থাকতে হবে, এই কথাটি অবশ্যই শুনব। ছাত্র রাজনীতির নামে গুন্ডামি আমাকে দারুণ আহত করেছিল। একটি উদাহরণ দেই। তখন শহীদুল্লাহ হলের প্রভোস্ট ডক্টর মুশফিকুর রহমান, তার টেলিফোনটি চলে গিয়েছিল এনএসএফের গুন্ডা খোকার ঘরে। খোকার বক্তব্য, আপনার চেয়ে আমার টেলিফোন বেশি দরকার। প্রভোস্ট তেলতেলা হাসি দিয়ে বললেন, অবশ্যই অবশ্যই। খোকা বলল, কোনো জরুরি কল করতে হলে আমার এখানে চলে আসবেন স্যার। অবশ্যই আসব, অবশ্যই, ধন্যবাদ। সেই মাতাল সময়ে ছাত্রদের রাজনৈতিক বিভাজন ছিল এরকম। ক, ছাত্র ইউনিয়ন। যারা এই দলে ধরেই নেওয়া হতো তাদের মধ্যে মেয়েলি ভাব আছে, তারা পড়ুয়া টাইপ, রবীন্দ্রনাথ তাদের গুরুদেব। তারা পাঞ্জাবি পড়তে পছন্দ করে, গান বাজনা মঞ্চনাটক জাতীয় অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকে। তাদের ভাষা শুদ্ধ, নদিয়া শান্তিপুর স্টাইল। যে কোনো বিপদ আপদে দ্রুত স্থান ত্যাগ করতে এরা পারদর্শী। মিছিলের সময় পালানোর সুবিধার কথা বিবেচনায় রেখে তারা পিছন দিকে থাকে। এই দলটি আবার দুভাগে ভাগ, মতিয়া গ্রুপ, মেনন গ্রুপ। এক দলের উপর দিয়ে চীনের বাতাস বয়, আরেক দলের উপর দিয়ে রাশিয়ার বাতাস বয়। খ, ছাত্রলীগ। পড়াশোনায় মিডিওকার এবং বডি বিল্ডাররা এই দলে। এই সময়ে তাদের প্রধান কাজ এনএসএফের গুন্ডাদের হাত থেকে নিজেদের রক্ষা করা।
ছাত্র ইউনিয়নের ছেলেদের সামনে তারা খানিকটা হীনমন্যতায় ভোগে। মারদাঙ্গায় এবং হলের ক্যান্টিনে খাবার বাকিতে খাওয়ায় এরা বিশেষ পারদর্শী। গ. ইসলামী ছাত্র সংঘ। মওদুদির বই বিলিয়ে দিনের দাওয়াত দেওয়া এদের অনেক কাজের একটি। পূর্ব পাকিস্তানকে হিন্দুয়ানি সংস্কৃতির হাত থেকে রক্ষা করা এবং মসজিদ ভিত্তিক সংগঠন করা এদের কাজ। দল হিসেবে এরা বেশ সংগঠিত, কথাবার্তা মার্জিত, অনেকের বেশ ভালো পড়াশোনা আছে। ঘ. এনএসএফ। প্রধান এবং একমাত্র কাজ সরকারি ছাতার নিচে থেকে গুন্ডামি করা। সরকার এদের উপর খুশি, কারণ এদের কারণে অন্য ছাত্র সংগঠনগুলি মাথা তুলে দাঁড়াতে পারছে না। এই জাতীয় কোনো সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত করার প্রশ্নই আসে না। আমি পড়াশোনা নিয়ে থাকি। বিকেলে ইউনিভার্সিটি থেকে ফেরার পথে 6 আনা খরচ করে 2টা গরম গরম সিঙ্গারা এবং 1 কাপ চা খেয়ে শরীফ মিয়ার ক্যান্টিনের সঙ্গে লাগোয়া পাবলিক লাইব্রেরিতে ঢুকে যাই। গল্প উপন্যাস পড়ি। ঘড়ির কাঁটার দিকে খেয়াল রাখি। সন্ধ্যা মেলানো মাত্র হলে ফিরে এসেই গ্লাস হাতে হলের ডাইনিং রুমে ঢুকে যাই। প্রথম ব্যাচে খেয়ে ফেলি। এক রাতে খেতে বসেছি। আমার পাশে কালো কিন্তু সুদর্শন এক যুবক বসেছেন। প্লেটে ভাত নিয়ে অপেক্ষা করছে। বেয়ারা মাংসের বাটি এনে দুজনার সামনে রাখল। হলের ভাষায় এই বাটি হলো কাপ। কাপে থাকবে অতি ক্ষুদ্র 2 পিস মাংস, 1 পিস আলু। আমি মাংসের বাটিতে হাত দিয়ে মাংস নিচ্ছি। আমার পাশে বসা যুবক আমার দিকে তাকিয়ে আছেন। তার তাকিয়ে থাকার অর্থ কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হলো। আমার বাটি ভর্তি মাংস। ভুল করে এই যুবকের কাপ আমি টেনে নিয়েছি। এই যুবক এনএসএফের পাতি গুন্ডাদের একজন, তার জন্যে আলাদা ব্যবস্থা। আমি বললাম, ভাই ভুল করে ফেলেছি। যুবক বললেন, অসুবিধা নাই, খান। আমি বললাম, আপনি বেয়ারাকে বলুন, আপনার জন্য আবার আসবে। প্রয়োজন নাই। আমি বিনয়ের সঙ্গে বললাম, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম মনিরুজ্জামান। আমি ইতিহাসে এমএ পড়ি। আপনাকে আমি চিনি। আপনার নাম হুমায়ুন। আপনি ম্যাজিক দেখান এবং ভূত নামান, হিপনোটাইজ করেন। এইগুলা কি সত্যি পারেন? আমি বললাম, পারি। একদিন করে দেখাবেন? অবশ্যই। এই মনিরুজ্জামানের আরেক ভাইয়ের নাম আসাদুজ্জামান। তিনি আমাদের এক সহপাঠিনীর প্রেমে পড়েছিলেন। প্রেমিকার সঙ্গে দেখা করার জন্যে প্রায়ই কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আসতেন। রসায়ন বিভাগের শিক্ষকরা তখন সমাজ শাসকের ভূমিকা পালন করতেন। একটা ছেলে একটা মেয়ের সঙ্গে রসায়ন বিভাগে কথা বলবে তা হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের আইন ছিল, প্রক্টর যদি কোনো ছেলে মেয়েকে গল্প করতে দেখেন তাহলে ফাইন করা হবে। ফাইনের পরিমাণ 5 টাকা। কোনো ছেলের যদি কোনো মেয়ের সঙ্গে কথা বলা বিশেষ জরুরি হয় তাহলে প্রক্টরকে তা জানাতে হবে। প্রক্টর একটা তারিখ দেবেন। সেই তারিখে প্রক্টরের উপস্থিতিতে দুজনকে কথা বলতে হবে। আমি যতদূর জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আইন এখনো বদলানো হয়নি। যাই হোক, মনিরুজ্জামানের ভাই আসাদুজ্জামানকে প্রায়ই রসায়ন বিভাগের আশেপাশে শুকনা মুখে ঘোরাঘুরি করতে দেখা যেত। রসায়ন বিভাগের একটি মেয়ের প্রেমে পড়ে বেচারা অতি বিব্রত অবস্থায় ছিল। এই আসাদুজ্জামানের রক্তমাখা শার্ট নিয়ে কবি শামসুর রহমান তার বিখ্যাত কবিতা আসাদের শার্ট লেখেন। আইয়ুব গেটের নাম পাল্টে রাখা হয় আসাদ গেট। সেই গল্প যথাসময়ে বলা হবে। পরিস্থিতি বৈরী হলে শামুক তার নিজের খোলসের মধ্যে ঢুকে যায়। আমার কাছে পরিস্থিতি বৈরী মনে হলো। চলমান উত্তপ্ত ছাত্র রাজনীতির বাইরে নিজেকে নিয়ে গেলাম। বিচিত্র এক খোলস তৈরি করলাম। সেই খোলস ম্যাজিকের খোলস, চক্র করে ভূত নামানোর খোলস। তখন হাত দেখাও শুরু করলাম। হাত দেখে গড়গড় করে নানান কথা বলি, যা বলি তাই নাকি মিলে যায়। এক শুক্রবারের কথা, নাপিতের দোকানে চুল কাটাতে যাব। আমাকে হলের বেয়ারা বলল, আপনাকে একজন ডাকে। কে ডাকে? অ্যাসিস্ট্যান্ট হাউস টিউটর সাহেবের ঘরে যান, দেখলে চিনবেন। তোমার নাম বলতে অসুবিধা কি? অসুবিধা আছে। অ্যাসিস্ট্যান্ট হাউস টিউটরের ঘরে ঢুকে আমার বুকে ছোটখাটো ধাক্কার মতো লাগলো। পাঁচপাত্তুর একজনকে নিয়ে বসে আছে। পাঁচপাত্তুর অতি ভদ্র গলায় বললেন,
শুনেছি আপনি ভালো হাত দেখতে পারেন, হাত দেখে দিন। পাঁচপাত্তুরের হাতে গোমেদ পাথরের আংটি। আমি বললাম, আপনি গোমেদ ব্যবহার করবেন না। পাথর চিনেন? হ্যাঁ, আপনার সামনে মহাবিপদ। মহাবিপদ থেকে উদ্ধার পেলে আপনি বহুদূর যাবেন। মহাবিপদ কবে? সেটা বলতে পারছে না। আমার বিয়ের বিষয়ে কিছু বলতে পারবেন? আমি বললাম, আপনার হাত দেখে মনে হচ্ছে আপনি বিবাহিত। ঠিক আছে, আপনি যান। আপনার কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ক্যান্টিনে আমি বলে দিব, ফ্রি খাবেন। আমি বললাম, তার দরকার হবে না। ছাত্রলীগের নেতা গোছের একজন রাত 10টায় আমার ঘরে উপস্থিত। কথাবার্তা হাবভাব খুবই উগ্র। হুমায়ুন আপনার নাম? জি। ছাত্র ইউনিয়ন করেন? জি না। তাহলে কি করেন? পড়াশোনা করি। হাত দেখে টাকা নেন? হাত দেখি, তবে টাকা নেই না। আমার হাত দেখে দিন। রাত 10টার পর আমি হাত দেখি না। কেন? আমি বললাম, হাত দেখায় আমার যে গুরু, তার নাম বেনহাম। উনি রাতে হাত দেখা নিষেধ করে গেছেন। বেনহাম কোন দেশের? জার্মানির। উনি আপনার গুরু হলেন কিভাবে? তার বই পড়ে হাত দেখা শিখেছে, কাজেই তিনি আমার গুরু। আপনি মানুষকে হিপনোটাইজ করতে পারেন বলে শুনেছি, এটা কি সত্যি? সত্যি। আমাকে হিপনোটাইজ করুন। যদি করতে না পারেন, আপনার খবর আছে। আমি মহাবিপদে পড়লাম। হিপনোটাইজের আমি কিছুই জানি না। একজন ম্যাজিশিয়ানকে স্টেজে হিপনোটাইজ করতে দেখেছি। পুরোটাই আমার কাছে ভাওতাবাজি মনে হয়েছে। ম্যাজিশিয়ান দর্শকদের ভেতর থেকে একজনকে চেয়ারে বসালেন। তার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ হাত দিয়ে পাশ দিলেন। তারপর বললেন, এখন 1000 চেষ্টা করলেও আপনি আর চেয়ার থেকে উঠতে পারবেন না। ভদ্রলোক অনেক চেষ্টা করলেন, চেয়ার থেকে উঠতে পারলেন না। দর্শকদের মধ্যে হাসির ফোয়ারা। আমি নিশ্চিত, যাকে মঞ্চে ডাকা হয়েছে তিনি ম্যাজিশিয়ানের নিজের লোক, হিপনোটাইজ হবার ভান করেছে। ম্যাজিকের ভাষায় এদের বলে কনফেডারেট। ছাত্রলীগের পান্ডা আমার সামনে চেয়ারে বসা। তার চোখ মুখ চোয়াল সবই শক্ত। সে খরখরে গলায় বলল, কই শুরু করুন। আমি বাধ্য হয়ে স্টেজে দেখা ম্যাজিশিয়ান যা যা করেছিলেন তা করতে শুরু করলাম। এক পর্যায়ে বললাম, এখন আপনি চেয়ারের সঙ্গে আটকে গেছেন। 1000 চেষ্টা করলেও চেয়ার থেকে উঠতে পারবেন না। জগতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। আরেকটি ঘটল। ছাত্রলীগের পান্ডা চেয়ার থেকে উঠতে পারে না। সে হতভম্ব, তার সঙ্গে সাঙ্গপাঙ্গরা হতভম্ব। সবচেয়ে হতভম্ব আমি নিজে। যথেষ্ট হয়েছে, এখন ঠিক করে দিন। আমি বললাম, এখন আমি 2বার হাততালি দিব। হাততালির শব্দ শোনার পর উঠতে পারবেন। 2বার হাততালি দিলাম, তারপরেও কিছু হলো না। আমি ভয়ে অস্থির হয়ে পড়লাম। কি করব কিছুই বুঝতে পারছি না। বিপদ এই দিক থেকে আসবে তা কখনো ভাবিনি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। তার শরীর চেয়ারে বসা অবস্থায় বেঁকে লোহার মতো শক্ত হয়ে গেছে। সেই অবস্থাতেই চ্যাংদোলা করে তাকে 5তলা থেকে নামানো হলো। আমাকে অপরাধী হিসেবে সঙ্গে যেতে হলো। মহসিন হলের গেটে বিরাট জটলা। এক ছাত্র বেঁকে গেছে। ডাক্তাররা বললেন, যে কোনো কারণেই হোক শরীরের কিছু কিছু মাসল শক্ত হয়ে গেছে। তারা মাসল রিল্যাক্স করার ইঞ্জেকশন দিলেন। আমি এক মনে দোয়া ইউনুস পড়তে লাগলাম। তখন জানতাম না, বইপত্র পড়ে এখন জানি, মানুষকে হিপনোটাইজ করা কঠিন কর্ম না। মানুষের মস্তিষ্কের একটা অংশ সাজেশন নেওয়ার জন্য তৈরি থাকে। অতি প্রাচীন সময়ে বিপদসংকুল জীবনচর্চায় লিডারের প্রতি আনুগত্য বেঁচে থাকার অন্যতম শর্ত ছিল। আমাদের জিনে এই বিষয়টি ঢুকে গেছে। হিপনোটিস্ট লিডারের ভূমিকা অবতীর্ণ হন। তার কথা মস্তিষ্ক মেনে নেয়। তিনি যখন সাবজেক্টকে ঘুমিয়ে পড়তে বলেন, সাবজেক্ট ঘুমিয়ে পড়ে।
তিনি যখন সাবজেক্টকে বলেন তুমি চেয়ারের সঙ্গে আটকে গেছ, সে আটকে যায়। হিপনোটিজমের ঘটনায় মহসিন হলের ছাত্রমহলে আমি বিশেষ এক সমীহের স্থান দখল করলাম। ছাত্রদের প্রতিভা প্রদর্শন অনুষ্ঠানে ম্যাজিক দেখিয়ে এবং ডিআইটি ভবনে যখন টিভি কেন্দ্র ছিল সেখানে ম্যাজিক দেখিয়ে আমি ক্ষেত্রটা প্রস্তুত করে রেখেছিলাম। আমাকে এখন আর কেউ ঘাটায় না। আমি মেডিকেল কলেজে পড়ুয়া আমার এক বন্ধুর কাছ থেকে মানুষের মাথার খুলি এনে চিকন সুতা দিয়ে আমার ঘরের এক কোনায় ঝুলিয়ে দিলাম। দেয়ালের রং সাদা, সুতার রঙও সাদা, ব্ল্যাক আর্টের মতো তৈরি হলো। হঠাৎ দেখলে মনে হতো মানুষের মাথার একটা খুলি শূন্যে ভাসছে। বেশ কয়েকজন এই দৃশ্য দেখে ছুটে ঘর থেকে বের হয়েছে, আর ঢোকেনি। এক গভীর রাতে এই খুলি আমাকে চাপা গলায় ডাকল, এই ছেলে, এই। ভয়াবহ আতঙ্কে শরীর জমে গেল। পরদিনে আমি খুলি ফেরত দিয়ে এলাম। অন্য কোনো সময়ে এই গল্প বলা যাবে। সম্পূর্ণ নিজের ভুবনে আমি তখন সুখে আছি। মাঝে মাঝে কবিতা লেখার ব্যর্থ চেষ্টাও চলে। মিল আসে তো ছন্দ আসে না, ছন্দ এলে মিল আসে না। বাইরের অশান্ত পরিস্থিতির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি আছি আমার আপন ভুবনে। বাইরের অশান্ত পরিস্থিতি বিষয়ে একটু বলি। অশান্তির শুরুটা পশ্চিম পাকিস্তানে, ল্যান্ডিকোটাল নামের এক বাজারে। বেশ কিছু ছাত্র সেখানে গিয়েছে। সময় নভেম্বর 1968। কি কর্ম করেছে কে জানে। তবে সেখান থেকে ফেরার পথে চোরাচালানের কিছু মালপত্র নিয়ে ফিরেছে। ল্যান্ডিকোটাল চোরাচালানের স্বর্গরাজ্য। পুলিশ তাদের গ্রেপ্তার করে, তাদের মালামাল বাজেয়াপ্ত করে। ছাত্ররা শুরু করে গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তির আন্দোলন। জুলফিকার আলী ভুট্টো এই সুযোগ হাতছাড়া করেন না। তিনি তাদের সঙ্গে যুক্ত হন। আইয়ুব বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়। ছাত্র পুলিশ সংঘর্ষে আব্দুল হামিদ নামের পলিটেকনিকের 17 বছর বয়সের এক ছাত্র নিহত হয়। আব্দুল হামিদ আইয়ুব বিরোধী আন্দোলনের প্রথম শহীদ। আইয়ুব খান নিরাপত্তা আইনে প্রচুর ছাত্র গ্রেপ্তার করেন। পশ্চিম পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তার প্রমাণ, আইয়ুব খান পেশোয়ারে পৌঁছলে ছাত্ররাই তাকে স্বাগত জানায়। তিনি বক্তৃতা দিতে মঞ্চে উঠলে হঠাৎ হাসিম উমর জাই নামের এক ছাত্র তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, তবে সভাপণ্ড হয়ে যায়। হাসিম উমর জাইকে গ্রেপ্তার করা হয়। সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলে, দীর্ঘদিন জনগণকে নির্যাতনকারী অত্যাচারীকে খুন করতে না পেরে আমি দুঃখিত। লৌহমানব আইয়ুব খানের মধ্যে তখন তাম্রমানব ভাব প্রকাশিত হয়। তিনি রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা শুরু করেন। জুলফিকার আলী ভুট্টো এবং ওয়ালি খানকে দেশরক্ষা আইনে গ্রেপ্তার করা হয়। পূর্ব পাকিস্তানের অবস্থা তখন মোটামুটি শান্ত। পশ্চিম পাকিস্তানে গ্রেপ্তার হওয়া ছাত্র এবং রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে সংগ্রামী ছাত্র সমাজ 19 নভেম্বর বাইতুল মোকাররমের সামনে একটি সভা করে। সভাপতিত্ব করেন ডাকসুর সদস্য জনাব মফিজুর রহমান। অনেকের মধ্যে বক্তৃতা করেন ছাত্রলীগের আব্দুর রৌফ। 22 নভেম্বর পূর্ব পাকিস্তানের কিছু কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী পশ্চিম পাকিস্তানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন। এদের মধ্যে ছিলেন কবি জসিমউদ্দিন, বেগম সুফিয়া কামাল, কবি শামসুর রহমান, কবি হাসান হাফিজুর রহমান, কবি ফজল শাহাবুদ্দিন, জনাব আব্দুল গাফফার চৌধুরী, লেখক শহীদুল্লাহ কায়সার। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতাদের মধ্যে প্রায় সবাই তখন জেলে, যেমন শেখ মুজিবুর রহমান, শ্রী মনি সিং, তোফাজ্জল হোসেন, শ্রী সত্যেন সেন, ছাত্রনেতা জনাব নূরে আলম সিদ্দিকী, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন। পশ্চিম পাকিস্তানে যে আন্দোলনের সূত্রপাত, পূর্ব পাকিস্তানে সেই আন্দোলন শুরুতে প্রায় একইভাবে শুরু করেন মাওলানা ভাসানী। এই অদ্ভুত মানুষটিকে নিয়ে লেখা কবি শামসুর রহমানের বিখ্যাত কবিতাটি উদ্ধৃত করার লোভ সামলাতে পারছি না। সফেদ পাঞ্জাবি, শিল্পী, কবি, দেশি কি বিদেশি সাংবাদিক, খদ্দের, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী, সমাজসেবিকা, নিপুণ ক্যামেরাম্যান, অধ্যাপক, গোয়েন্দা, কেরানি সবাই এলেন ছুটে পল্টনের মাঠে। শুনবেন দুর্গত এলাকা প্রত্যাগত বৃদ্ধ মৌলানা ভাসানী কি বলেন।
রৌদ্রালোকে দাঁড়ালেন তিনি, দৃঢ় রুজু, যেন মহাপ্লাবনের পর নুহের গম্ভীর মুখ। সহযাত্রীদের মাঝে ভেসে ওঠে, কাশফুল দাঁড়িয়ে উত্তরে হাওয়ায় ওড়ে। বুক তার বিচূর্ণিত, দক্ষিণ বাংলার সবাকীর্ণ হুহু উপকূল। চক্ষুদয় সংহারের দৃশ্যাবলীময়, শোনালেন কিছু কথা, যেন নেতা নন, অলৌকিক স্টাফ রিপোর্টার। এখন গল্পাংশে ফিরে যাই। গল্পপিপাসু পাঠকরা রাজনীতির গল্প শুনতে চান না। সত্য তাদের আকর্ষণ করে না, তাদের সকল আকর্ষণ মিথ্যায়। ছুটির দিনের এক দুপুর, বাইরে ঝাঁঝালো রোদ। দুপুরটা কিভাবে কাটাবো বুঝতে পারছি না। ঘরে থাকতে ইচ্ছা করছে না, আবার ঘরের বাইরেও যেতে ইচ্ছা করছে না। হলের দারোয়ান এসে খবর দিল আমার কাছে একজন ছাত্রী এসেছে, গেস্ট রুমে বসে আছে। কে আসবে আমার কাছে? শার্ট গায়ে দিয়ে চিন্তিত মুখে নিচে নামলাম। যে মেয়েটি বসে আছে তাকে চেহারায় চিনি, নামে চিনি না। আমরা একসঙ্গে ম্যাথমেটিক্স সাবসিডিয়ারি ক্লাস করি। সে পড়ে ফিজিক্সে, শ্যামলা মেয়ে। তার চেহারায় এবং চোখে এমন এক আশ্চর্য সৌন্দর্য আছে যে সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এই তাকিয়ে থাকার জন্যে কোনো রকম লজ্জাবোধ হয় না। মেয়েটি বলল, আমরা একসঙ্গে ম্যাথ সাবসিডিয়ারি করি। আমি বললাম, জি। শুনেছি আপনি খুব ভালো হাত দেখেন, আমি হাত দেখাতে এসেছি। আমি বললাম, গেস্ট রুমে আমি আপনার হাত ধরে যদি হাত দেখি বিরাট সমস্যা হবে। আপনাকে আমার হাত ধরতে হবে না, আমি 2 হাতের ছাপ কাগজে নিয়ে এসেছি। ছাপ কিভাবে নিলেন? মেয়েটি বলল, স্ট্যাম্পের কালি হাতে মেখে সেই কালি দিয়ে ছাপ নিয়েছে। ছাপগুলি আপনি রেখে দিন, আপনি অবসর সময়ে ধীরে সুস্থে দেখবেন, পরে আপনার কাছে শুনব। আর এই খামটা রাখুন। খামে কি আছে? একটা চিঠি আছে, আর কিছু না। আচ্ছা, আমি যাই। আমি খাম খুললাম। সম্বোধনহীন একটা চিঠি। সেখানে লেখা, আমার নাম নাদিয়া, আমি আপনার সঙ্গে ম্যাথ সাবসিডিয়ারি করি। আপনার যেমন ম্যাজিকে আগ্রহ, আমারও তাই। ট্যালেন্ট শোতে আমি আপনার অ্যান্টি গ্র্যাভিটি খেলা দেখে মুগ্ধ হয়েছি। আপনি খুব মন দিয়ে আমার হাতের ছাপ পরীক্ষা করবেন। আমি শুধু একটা জিনিসই জানতে চাই, আমার পছন্দের একজন মানুষ আছেন, তাকে কি আমি বিয়ে করতে পারবো? ক্লাসের শুরুর দিকে আপনি একটা লাল শার্ট পরে আসতেন, এই শার্টে আপনাকে খুব মানাতো। এখন আপনাকে এই শার্ট পরতে দেখি না। হয়তো শার্টটা চুরি হয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে। এখানে 100টা টাকা আছে, আপনি অবশ্যই একটা লাল শার্ট কিনবেন। আপনি যেমন নেত্রকোনার ছেলে, আমিও নেত্রকোনার মেয়ে। ধরে নিন আমি আপনার একজন বোন। বোন কি তার ভাইকে একটা শার্ট কিনে দিতে পারে না? আমি হিন্দু মেয়ে হলে রাখি পাঠিয়ে আপনাকে ভাই বানাতাম। দিল্লির সম্রাট হুমায়ুনকে এক রাজপুত রানী রাখি পাঠিয়ে ভাই পাতিয়েছিল। ইতি নাদিয়া। 100 টাকা খরচ করে আমি লাল শার্ট কিনলাম না, দামি রেডিও বন্ড কিছু কাগজ কিনলাম। এই কাগজে কবিতা লেখা হবে। একটা ফাউন্টেন পেন কিনলাম, কবিতা ভালো কলমে লেখা হবে। আমার জীবনের প্রথম কবিতা নাদিয়ার দেওয়া টাকায় কেনা কলমে লেখা হয়েছে। আমার রচনার সঙ্গে যারা পরিচিত তারা এই কবিতাটির সঙ্গেও পরিচিত। দিতে পারো 100 ফানুস এনে, আজন্ম সজল্য সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই। হাবিব খানের বাড়িতে মৌলানা এসেছেন। তিনি ময়মনসিংহ জামে মসজিদের পেশ ইমাম, নাম মৌলানা তাজ কাশেমপুরী। জনশ্রুতি আছে তিনি একটি জিন পালেন, জিনের নাম খামজা। জিনের মাধ্যমে তিনি জিনের দেশ থেকে গাছগাছরার ওষুধ এনে চিকিৎসা করেন। খামজার সঙ্গে নাকি জিনের বাদশার সখ্য আছে। জিনের বাদশাহ তার প্রিয় একজনকে মানুষের হাতে বন্দি দেখে ক্ষুব্ধ। মৌলানা তাজ কাশেমপুরী কঠিন লোক বলেই এখনও কিছু করে উঠতে পারছে না, তবে যে কোনো সময় অঘটন ঘটবে। মৌলানা তাজ কাশেমপুরী অত্যন্ত সাবধানে জীবনযাপন করেন। পুকুরে বা নদীতে গোসল করেন না। মানুষকে পুকুরের পানিতে ডুবিয়ে মারতে জিনরা নাকি পারদর্শী। তিনি তোলা পানিতে গোসল করেন। গলায় একটা তাবিজ পরেন। তাবিজটা আল্লাহর এক অলি স্বপ্নে তাকে দিয়েছেন। বৃহস্পতিবার রাতে তাহাজ্জুদের নামাজ শেষ করে তিনি ঘুমোতে গেছেন। তখন স্বপ্নে দেখেন সাদা আলখাল্লা পরা এক সুফি দরবেশ তাকে বলছেন, তাজ, জিনের বাদশার হাত থেকে সাবধান।
একটা তাবিজ তোকে দিলাম, সবসময় গলায় পরে থাকবি, না হলে মহাবিপদ। মাওলানা তাজের ঘুম ভাঙল। তিনি দেখেন তার হাতের মুঠিতে রূপার এক তাবিজ। সেই থেকে তিনি তাবিজ গলায় পড়ছেন। মাওলানাকে আনা হয়েছে দোতলায় ওঠার সিঁড়িতে ফু দেওয়ার জন্যে। সিঁড়ির শেষ ধাপে অনেকবার হাবিবের পা পিছলিয়েছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে ঘটতে ঘটেনি। তার ধারণা সিঁড়ির এই ধাপে দোষ আছে, দোষ কাটানোর ব্যবস্থা। মাওলানা তাজ কাশেমপুরি সিঁড়িতে ফু দিলেন। একটা তাবিজ সিঁড়ির রেলিংয়ে বেঁধে সিঁড়িবন্ধন দিয়ে ঘোষণা করলেন, দোষী জিনিসটা থাকে পুকুর ঘাটে, সেখান থেকে উড়ে আসে। জিনিসটা যথেষ্ট শক্তিধর, তাকে পুকুর ঘাট থেকে বিদায় করা যাবে না, তবে সে যেন মূল বাড়িতে আসতে না পারে সেই ব্যবস্থা তিনি করে দিচ্ছেন। তবে বাড়ির মেয়েদের চুলখোলা অবস্থায় এবং হায়েজ নেফাত চলাকালে পুকুর ঘাটে যাওয়া সম্পূর্ণ নিষেধ। খারাপ জিনিস মেয়েদের খোলা চুলের মুঠি ধরে বাড়িতে ঢোকে। নাদিয়া বাবার পাশে দাঁড়িয়ে মাওলানার কথা শুনছিল। সে বিরক্ত গলায় বলল, খারাপ জিনিস বলতে কি বোঝাচ্ছেন? মাওলানা বললেন, এটা একটা হাওয়া, খারাপ হাওয়া। এর জীবন আছে? অবশ্যই আছে, তবে তাদের জীবন এবং মানুষের জীবন একরকম না। মানুষ খাদ্য গ্রহণ করে, তারা খাদ্য গ্রহণ করে না। নাদিয়া বলল, যার জীবন আছে তার মৃত্যু আছে, এরা কি মারা যায়? হাবিব মেয়ের দিকে তাকিয়ে বললেন, মা চুপ করতো, সব বিষয়ে কথা বলা ঠিক না। নাদিয়া বলল, একটা খারাপ জিনিস আমাদের পুকুর ঘাটে বসে থাকবে, আর তার বিষয়ে জানতে চাইব না, এটা কেমন কথা? আমি এখনই এলো চলে একা পুকুর ঘাটে যাব, কিছুক্ষণ পুকুর ঘাটে বসে থাকব, তারপর ঘরে ফিরব। খারাপ জিনিসটা আমার চুলের মুঠি ধরে ঘরে ঢুকবে, তখন তাকে আমি শায়েস্তা করব। হাবিব বললেন, কিভাবে শায়েস্তা করবি? আমি কানে ধরে তাকে উঠবস করাব। হাবিব গম্ভীর হয়ে রইলেন। প্রণব শব্দ করে হেসে ফেলে চারদিকের পরিস্থিতি দেখে হাসি সামলানোর চেষ্টা করতে লাগলেন। হাবিব বললেন, মা ঘরে যা। নাদিয়া বলল, আমি ঘরে যাব না, আমি পুকুর ঘাটে যাব। সে সত্যি সত্যি সিঁড়ি বেয়ে নামতে লাগল। হাবিবের মনে হলো মেয়েটাকে কঠিন ধমক দেওয়া প্রয়োজন। ধমক দিতে পারলেন না, বাইরের একজন মানুষ আছে। তাছাড়া মেয়েটার সাহস দেখে তার ভালো লাগছে। মাওলানা তাজ বললেন, উচ্চশিক্ষার কিছু কুফল আছে জনাব। প্রধান কুফল মুরব্বীদের অবাধ্য হওয়া। ধর্মশিক্ষা না হলে এটা হয়। হাবিব বললেন, আমার মেয়ের ধর্মশিক্ষা আছে, তাকে মুন্সি রেখে কোরআন পাঠ শেখানো হয়েছে। প্রতি রমজান মাসে সে কোরআন খতম দেয়। মাওলানা বললেন, আপনার মেয়ে সত্যি সত্যি পুকুর ঘাটে গিয়েছে, এটা চিন্তার বিষয়। আমি একটা তাবিজ পাঠিয়ে দিব, চেষ্টা নেবেন যেন তাবিজটা পড়ে। আমার কেন জানি মনে হচ্ছে আপনার মেয়ের উপর খারাপ বাতাসের নজর আছে, লক্ষণ বিচারে সেরকম পাই। হাবিব বললেন, তাবিজ পাঠিয়ে দিবেন, আমি ব্যবস্থা করব সে যেন পড়ে। সময় সন্ধ্যা মাখা বিকাল। নাদিয়া ঘাটে পানিতে পা ডুবিয়ে বসেছে। পুকুর ভর্তি শাপলা ফুল। ফুল রাতে ফোটে, দুপুরে নিজেকে গুটিয়ে নেয়। নাদিয়া মাথার বাঁধা চুল খুলে দিয়ে মনে মনে বলল, আয় খারাপ বাতাস, আয়, আমার চুল ধরে ঝুলে পড়, তোকে আমি নিজের ঘরে নিয়ে পুষব। এই সময় একটা ঘটনা ঘটল। নাদিয়া হঠাৎ দেখল শাপলা ফুলের ঝাঁকের মধ্যে একটা ডুবন্ত মেয়ের মুখ। মেয়েটির চোখ খোলা, সে পানির ভেতর থেকে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। নাদিয়া বিকট চিৎকার করে অজ্ঞান হয়ে ঘাটে পড়ে গেল। বাড়ির প্রায় সবাই ছুটে এলো। সবার আগে উপস্থিত হলেন প্রণব। তিনি অজ্ঞান নাদিয়াকে কুলে তুলে নিলেন। হাবিব বললেন, কি সর্বনাশ, মাওলানা সাহেবরে আবার খবর দাও, ডাক্তার ডাকো। নাদিয়ার জ্ঞান ফিরল 1 ঘন্টা পর। ততক্ষণে বাড়িতে কোরআন পাঠ শুরু হয়েছে। মাদ্রাসার একদল তালেবুল এলেম এসে দোয়া ইউনুস খতম দিচ্ছে। 1,25,000 বার এই দোয়া পাঠ করা হবে। হাবিব শম্ভুগঞ্জ থেকে ভাইপীরকে আনাতে লোক পাঠালেন। যত রাতি হোক ভাইপীর যেন উপস্থিত হন। হাবিব একটা গরু সদগার ব্যবস্থা করলেন। নাদিয়ার মা জায়নামাজে বসলেন।
মেয়ের জ্ঞান না ফেরা পর্যন্ত তিনি জায়নামাজ থেকে উঠবেন না। নাদিয়ার জ্ঞান ফিরল রাত 8:25। সে বাবার একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে। সে থরথর করে কাঁপছে। হাবিব বললেন, মা, আর কোনো ভয় নাই, ভাইপীর সাহেব চলে এসেছেন, তিনি এখনো দোয়াতে আছেন। নাদিয়া বলল, বাবা, আমি ভয় পেয়েছি, আমি খুব ভয় পেয়েছি। হাবিব বললেন, আর ভয় নাই মা, আমার সারা দুনিয়া একদিকে আর তুমি একদিকে। ভয় কেন পেয়েছ বলতে চাও? বলতে না চাইলে বলতে হবে না। নাদিয়া বলল, বাবা, দিঘির পানির নিচ থেকে একটা মেয়ে আমার দিকে তাকিয়েছিল। মেয়েটা মৃত না বাবা, জীবিত। মেয়েটা চোখের পাতা ফেলছিল। মেয়েটা খুব সুন্দর, গায়ের রং কাঁচা হলুদের মতো। থাক, আর বলার দরকার নাই। তোমার মা আজ সারা রাত তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে। হাজেরা বিবি তখন থেকে ও হাবুরে, ও হাবুরে বলে চিৎকার করছেন। তার কাছে কেউ নেই, সবাই নাদিয়াকে ঘিরে আছে। তার চিৎকার সবাই শুনেও শুনছে না। হাবিব মায়ের ঘরে ঢুকলেন। হাজেরা বিবি বললেন, শুনলাম তোর মেয়ে নাকি মারা গেছে। হাবিব বিরক্ত হয়ে বললেন, কেন কু ডাক ডাকো? নাদিয়া মারা যাবে কেন? সে ভালো আছে, সুস্থ আছে। একা পুকুর ঘাটে গিয়েছিল, সেখানে কি দেখে যেন ভয় পেয়েছে। কি দেখছে, কি দেখেছে সেটা জানার কোনো প্রয়োজন নাই মা। অবশ্যই প্রয়োজন আছে, বল কি দেখছে। হাবিব বললেন, সে দেখেছে দিঘির পানির নিচে একটা মেয়ে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। এখন দিঘিতে জাল ফেলার ব্যবস্থা কর। জাল ফেলতে হবে কেন? কোন এক মাইয়ারে খুন কইরা দিঘির পানিতে ফেলছে, নাদিয়া দেখছে মরা লাশ। জাল ফেলার ব্যবস্থা কর। হাবিব মার ঘর থেকে বের হলেন, থানায় খবর দিলেন। জাল ফেলার সময় পুলিশের উপস্থিতির প্রয়োজন আছে। রাত 10টায় জেলেরা পুকুরে জাল ফেলল। ঘাটে 4টা হেজাক লাইট জ্বলছে। থানার ওসি সাহেব এবং সেকেন্ড অফিসার এসেছেন। তাদের জন্য ঘাটের কাছে চেয়ার টেবিল পাতা হয়েছে। তারা অন্ধকারে বসেছেন। সন্ধ্যার পর ওসি সাহেবের সামান্য পানের অভ্যাস আছে। তার জন্যে ময়মনসিংহ রেল স্টেশনের রিফ্রেশ রুম থেকে জিনিস এসেছে। জিনিসের সঙ্গে এসেছে চিকেন কাটলেট। সে সময় রেলের রিফ্রেশমেন্ট রুমে বিয়ার, ভদকা এবং হুইস্কি পাওয়া যেত। প্রণব তাদের দেখাশোনা করছেন। ওসি সাহেব বললেন, হাবিব ভাইয়ের ব্যবস্থা নিখুঁত, সব দিকে তার নজর। এটা একটা আশ্চর্য ব্যাপার। এই ধরনের মানুষ দেশের লিডার হলে দেশ পাল্টে যেত। প্রণব বললেন, রাতে কিন্তু স্যার খাওয়া দাওয়া করে তারপর যাবেন। খাসি জবাই করা হয়েছে। হাজি নূর মিয়া বাবুর্চি চলে এসেছে। তার কোনো প্রয়োজন নাই। যা ব্যবস্থা করে রেখেছেন তার চেয়ে উত্তম ব্যবস্থা আর কিছু হতে পারে না। প্রণব বললেন, স্যার, প্রয়োজন আছে। খাওয়া দাওয়ার পর স্যার আপনাকে বিশেষ কিছু কথা বলবেন, জরুরি কথা। হাবিব ভাই কোথায়? তাকে দেখছি না তো। প্রণব বললেন, গভর্নর সাহেব ঢাকা থেকে টেলিফোন করেছেন নাদিয়ার খোঁজ নিতে, এই নিয়ে ব্যস্ত আছেন। থতমত খেয়ে ওসি সাহেব বললেন, অবশ্যই অবশ্যই। পুকুরে জাল ফেলে কিছুই পাওয়া গেল না। 2টা বিশাল সাইজের কাতল মাছ ধরা পড়ল, গায়ে শ্যাওলা পড়া কাতল। প্রণবের নির্দেশে একটা মাছ ওসি সাহেবের বাসায়, একটা মাছ সেকেন্ড অফিসারের বাসায় চলে গেল। সেকেন্ড অফিসার ওসি সাহেবের দিকে তাকিয়ে বলল, জমিদার আইনের সময় এমন মেহমানদারি দেখেছে, তারপরে দেখি নাই। রাতের খাবার শেষ হয়েছে। হাবিব ওসি এবং সেকেন্ড অফিসারকে নিয়ে চেম্বারে বসেছেন। প্রণব নিজে উপস্থিত আছেন। হাবিব বললেন, খানা কি মনমতো হয়েছে ওসি সাহেব? ওসি আখলাকুর রহমান বললেন, গত 10 বছরে এমন খানা খাই নাই। পেট ফেটে মারা যাওয়ার অবস্থা, হজমি বুড়ি খাওয়া লাগবে। এখন হাবিব ভাই বলেন, আপনার জন্য কি করব? আমার জন্য কিছু করা লাগবে না, আপনাদের সামান্য সাহায্য করতে চাই। কৈতর বাড়িতে যে খুন হয়েছে সেই খুনের আসামিকে আমি খবর দিয়ে এনেছি, ফরিদ নাম। তাকে গ্রেপ্তার করে নিয়ে যান। আখলাকুর রহমান প্রণবের দেওয়া পান মুখে দিয়ে সরু চোখে তাকালেন। হাবিব বললেন, প্রণব, ওসি সাহেবকে ঘটনা খুলে বলো। বাড়িতে এত ঝামেলা, পরিষ্কার করে কিছু চিন্তাও করতে পারছি না, বলতেও পারছি না।
দুনিয়ার কথা বলার দরকার নাই, সারসংক্ষেপ বলো। প্রণবের মুখ ভর্তি পান। তিনি চিলুমচিতে মুখের পান ফেলে দিয়ে বললেন, ফরিদ ছিল হাসান রাজা চৌধুরীর খাস কামলা। ওনার কাপড় ধোয়া, হাত পা টিপে দেওয়া, গোসল দেওয়া সব দায়িত্ব তার। হাসান তাকে নিয়ে পাখি শিকারে যাবেন। বন্দুক পরিষ্কার করতে বললেন। বন্দুক পরিষ্কারের সময় দুর্ঘটনা, আচমকা গুলি বের হয়ে গেল। কাছেই হাসানের মামা ফজরের নামাজে বসেছিলেন। এক গুলিতে শেষ। স্যার, ফরিদকে নিয়ে আসি। নিয়ে আসুন। ফরিদ ঘরে ঢুকে জড়সড় হয়ে রইল। তার মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, হাতে তসবি। সে এতক্ষণ তালেবুল এলেমদের সঙ্গে দোয়া ইনুস খতম দিচ্ছিল। আখলাকুর রহমান বললেন, তুমি হাসান সাহেবের খাস লোক? জি স্যার। শিকারে যাওয়ার আগে কি ওনার বন্দুক আগেও পরিষ্কার করেছ? জি স্যার। সেফটি কাজ কাকে বলে? ফরিদ হতাশ চোখে একবার হাবিবের দিকে আরেকবার প্রণবের দিকে তাকালো। সেফটি কাজ কি জানো না? জি না। পাখি শিকারের জন্য ছররা গুলি ব্যবহার হয়। ফায়ার করলে একসঙ্গে অনেকগুলি ছোট ছোট গুলি বের হয়। এতে পাখি মরে। মানুষের গায়ে লাগলে মানুষ জখম হয়, মরে না। সেদিন বন্দুকে ছররাগুলির বদলে বুলেট ছিল কি জন্যে? স্যার, আমি জানি না। বন্দুকে ট্রিগার থাকে, ট্রিগার চাপলে গুলি বের হয়, এটা তো জানো? জি স্যার। তোমার হাসান স্যারের বন্দুকে ট্রিগার কয়টা? জানি না স্যার। মোহনভোগ বলে একটা মিষ্টি আছে। মিষ্টিটা কি? হালুয়া স্যার। এই হালুয়াকে অল্প আঁচে অনেকক্ষণ জাল দিলে হালুয়ার রস কমে যায়, হালুয়া টাইট হয়। থানায় নিয়ে আমরা প্রথম যে কাজ করি, রস কমিয়ে হালুয়া টাইট করি। তুমি বন্দুক জীবনে কোনোদিনও দেখো নাই, আর বলছো বন্দুক দিয়ে গুলি করে মানুষ মেরেছ। অপরাধ করেছে অন্যজন, দোষ নিজের কাঁধে নিচ্ছ। ঘটনা তো এইটা। ফরিদ হতাশ চোখে হাবিবের দিকে তাকালো। হাবিব বললেন, আপনি ঠিকই ধরেছেন ওসি সাহেব, এইটাই ঘটনা। আখলাকুর রহমান বললেন, আপনার মতো অতি বুদ্ধিমান লোক এত বড় ভুল করে, আসামি শিখিয়ে পড়িয়ে নেবেন না। হাবিব বললেন, শেখানোর দায়িত্ব আপনার ওসি সাহেব, আপনি শিখিয়ে নেবেন। আপনাদের জন্যে ভালো নজরানার ব্যবস্থা আছে। প্রণব, নজরানার পরিমাণ ওসি সাহেবকে কানে কানে বলো, ওনার দিলখোশ হবে। প্রণবের কথা শুনে ওসি সাহেবের দিলখোশ হল না। তিনি বিরক্তিতে ভুরুকুচকে বললেন, হাবিব ভাই, আপনি হয়তো জানেন না, আমি মজনপুরের পীর সাহেবের মুরিদ হয়েছি। এইসব কাজ ছেড়ে দিয়েছে। পীর সাহেবের পাছে প্রতিজ্ঞা করেছে, বাকি জীবন দুষ্টের দমন, শিষ্টের পালন করব, এর অন্যথা হবে না। হাবিব সিগারেট ধরাতে ধরাতে বললেন, এটা অত্যন্ত ভালো খবর। এরকম অফিসারই আমাদের দরকার। সেকেন্ড অফিসার সাহেব কি বলেন? সেকেন্ড অফিসার শুকনা মুখে বললেন, অবশ্যই অবশ্যই। হাবিব বললেন, যেহেতু পীর সাহেবের মুরিদ হয়েছেন, আপনার উচিত কোনো নির্জন জায়গায় বসে আল্লাহ খোদার নাম নেওয়া। গভর্নর সাহেবকে বলে কাল পরশুর মধ্যে আপনাকে পার্বত্য চট্টগ্রামে পাঠিয়ে দেই। নির্জন পরিবেশ পাবেন, আল্লাহ খোদার নাম নিবেন, চিল্লায় চলে যাবেন। আখলাকুর রহমান ছোটখাটো ধাক্কার মতো খেলেন। হাবিব বললেন, আপনি মদ্যপান বেশি করেছেন বলে কার সঙ্গে কি কথা বলছেন হিসাব নাই। এই জন্যে আল্লাপাক কোরআন মজিদে বলেছেন, মদ এবং জুয়া উভয়ের মধ্যেই কিঞ্চিত উপকার আছে, তবে উপকারের চেয়ে অপকার অধিক। ইহার পরেও কি তোমরা মদ্যপান থেকে বিরত হবে না? আপনি তো জুয়াও খেলেন, তাই না ওসি সাহেব? সালাউদ্দিনের বজরায় জুয়ার আড্ডা বসে। নটিবাড়ির অল্প বয়স্ক একটা নটি মেয়েকে মাঝে মধ্যে বজরায় নিয়ে যান। মেয়েটার নাম রানী। তাকে আপনি একটা সোনার চেইন বানিয়ে দিয়েছেন। চেইনটা কেনা হয়েছে সুবল স্বর্ণকারের দোকান থেকে। ঠিক বলছে নাকি কোনো ভুল ত্রুটি করলাম? আখলাখের নেশা সম্পূর্ণ কেটে গেছে। তার চোখে স্পষ্ট ভয়ের ছাপ। হাবিব বললেন, আমি বলেছিলাম রানী মেয়েটার সঙ্গে আপনার কিছু ঘনিষ্ঠ ছবির ব্যবস্থা করে দিতে। কিছু ছবি তারা পাঠিয়েছে। ছবি ভালো আসে নাই। আপনার চেহারা বোঝা যায়, কিন্তু রানী মেয়েটার চেহারা স্পষ্ট আসে নাই। প্রণব, ছবি তিনটা ওসি সাহেবরে দেখাও। প্রণব দ্রুত আদেশ পালন করল। হাবিব বললেন, কিছু বলবেন ওসি সাহেব? রানী মেয়েটাকে দিয়ে আমি একটা মামলা করাতে পারি, অপহরণ এবং ধর্ষণ মামলা। 10 বছরের জন্য জেলে চলে যাবেন। আপনার সুবিধা হবে। জুমনপুরের পীর সাহেবের তরিকায় চলার সুযোগ পাবেন।
আখলাকুর রহমান বিড়বিড় করে বললেন, আমি আপনাকে বড় ভাইয়ের মতো দেখি। এখানে আপনি আমার মুরব্বী। ছোট ভাইয়ের ভুল ত্রুটি বড় ভাই যদি ক্ষমা না করে কে করবে? হাবিব বললেন, নজরানা যেটা নির্ধারণ করা হয়েছে সেটা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, অবশ্যই। হাবিব বললেন, আসামি দিচ্ছে, আসামি নিয়ে যান, তাকে ভালোমতো শিখিয়ে পড়িয়ে নেবেন। হাসান রাজা চৌধুরী এবং তার পরিবারের যেন কোনো ঝামেলা না হয়। আপনি যেভাবে বলবেন ঠিক সেই মতো কার্য সম্পন্ন হবে। আমার পীর সাহেবের দোহাই। আখলাকুর রহমান আসামি নিয়ে চলে গেছেন। ঘরে প্রণব এবং হাবিব। পাংখাপোলার রশিদ পাংখা টানছে, যদিও পাংখার প্রয়োজন নাই। আবহাওয়া শীতল, দূরে কোথাও বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া আসছে। প্রণব বললেন, জোকের মুখে নুন পড়েছে, সাধারণ নুন না, সুন্দব লবণ। হাবিব বললেন, লবণ এখনো পড়ে নাই, লবণ পড়বে 4-5 দিনের ভেতরে, যখন তারে বদলি করা হবে রামু থানায় কিংবা খাগড়াছড়িতে। প্রণব বললেন, এখন তাকে বদলি করলে তো আমাদের সমস্যা। হাবিব হাই তুলতে তুলতে বললেন, আমাদের কোনো সমস্যা নাই। তদবিরের জন্যে আমার কাছে ওসি সাহেব ছুটে আসবে, আমি তদবির করে বদলি বন্ধ করব। বাকি জীবন ওসি সাহেব আমার কাছে বান্ধা থাকবে। এখন বুঝেছ? জলের মতো পরিষ্কার বুঝেছি। মেয়ে ছেলের কান্না শুনছে। কে কাঁদে? ফরিদের বউ। অল্প দিনেই দেখি স্বামীর প্রতি তার বিরাট দরদ হয়েছে। প্রণব বললেন, তা হয়েছে। হাবিব বললেন, হাসান রাজা চৌধুরীকে বলবে আমার বাড়িতে থাকার তার আর প্রয়োজন নাই, সে এখন নিশ্চিন্ত মনে তার বাড়িতে গিয়ে থাকতে পারে। জি বলবো। আপনার সঙ্গে ছোট্ট একটা কথা ছিল। বলো। তোমার কোনো কথাই তো ছোট না, ডালপালায় বিশাল বটবৃক্ষ। বটবৃক্ষের যেমন ঝুরি নামে তোমার কথারও তেমন ঝুরি নামে। বলো কি কথা? প্রণব বললেন, নাদিয়া মামুনির এক শিক্ষক এসেছেন ঢাকা থেকে। নাদিয়া মামুনির সঙ্গে দেখা করতে চান, আপনার সঙ্গে দেখা করতে চান। তাকে অতিথি ঘরে থাকতে দিয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। বাড়িতে এত ঝামেলা, এই জন্য আপনাকে কিছু জানাই নাই। হাবিব বললেন, না জানিয়ে ভালো করেছ, এখন না জানিয়ে সকালে জানালে আরো ভালো হতো। হাবিব উঠে পড়লেন, তার ভুরু কুচকে আছে। তালেবুল এলেমরা নিচু গলায় দোয়াপাঠ করেই যাচ্ছে। এদের গলা ছাড়িয়ে শোনা যাচ্ছে ফরিদের স্ত্রীর কান্না। নাদিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। লাইলি মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে আছেন। ঘরে হারিকেন জ্বালানো, জ্বলন্ত অগ্নির কাছে খারাপ কিছু আসতে পারে না। খাটের নিচে একটা মালসায় সরিষা এবং এক গোছা চাবি রাখা হয়েছে। নাদিয়ার গলায় 3টা ভারী তাবিজ। 2টা দিয়েছেন শম্ভুগঞ্জের পীর সাহেব, একটা মৌলানা তাজ কাশেমপুরি। নাদিয়ার ঘরে 2জন কাজের মেয়ে। তারা ঘুমটা দিয়ে জায়নামাজে বসে মাথা দুলিয়ে দুলিয়ে নিঃশব্দে কোরআন পাঠ করছে। হাজেরা বিবির মাথা আজ মনে হয় একেবারেই ঠিক নেই। তিনি সুর করে মাতম করছেন, আমার নাতনি মারা গেছে গো, কেউ আমারে খবর দিল না গো। নাতনির মরা মুখ আমারে কেউ দেখাইল না গো, আমি তার শাদী দেখলাম না গো। রাত 3টায় নাদিয়ার ঘুম ভাঙল। সে চাপা গলায় ডাকল, মা। লাইলি সঙ্গে সঙ্গে বললেন, এই যে আমি। নাদিয়া বলল, পুকুরের পানির নিচে আমি যে মেয়েটাকে দেখেছি সে কাঁদছে, আমি তার কান্নার শব্দ শুনতে পাচ্ছি। তুমি কি শুনতে পাচ্ছ মা? লাইলি বললেন, পাচ্ছে। কাঁদছে ফরিদের পোয়াতি বউটা। কেন কাঁদছে? লাইলি বললেন, এরা গরিব দুঃখী মানুষ, এদের নানান কষ্ট, কোন কষ্টে কাঁদে কে জানে। একটু খোঁজ নিবে মা? সকালে খোঁজ নিব, এখন তোকে ছেড়ে যাব না। অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি মা, স্বপ্নটা বলি? দিনের বেলা বলিস, রাতে স্বপ্ন বলতে নেই। কিচ্ছু হবে না মা, শোনো। আমি স্বপ্নে দেখি পানিতে বিরাট বড় একটা ডেগ, আমি সেই ডেগের ভেতর বসে আছি। ডেগটা ভাসতে ভাসতে যাচ্ছে, মাঝে মাঝে আমি ডেগের ভেতর থেকে মাথা বের করছি। তখন দেখি চারিদিকে পানি, সমুদ্রের মতো, কিন্তু কোনো ঢেউ নেই, বাতাসও নেই। তারপরেও ডেগটা ভাসতে ভাসতে যাচ্ছে।
ভয়ঙ্কর স্বপ্ন, কিন্তু আমার একটু ভয় লাগছে না। লাইলি বললেন, ভালো কোনো তফসিরকারীর কাছে স্বপ্নটা বলে পাঠাবো, উনি তফসির করবেন। আমার যে স্যারের কথা তোমাকে বলেছি, উনি যে কোনো স্বপ্নের লৌকিক ব্যাখ্যা দাঁড় করাতে পারেন। তোর ওই হিন্দু স্যার? হ্যাঁ, ওনার অনেক বুদ্ধি। ছাত্রদের কাছে স্যারের অনেকগুলি নাম আছে। একটা নাম হলো মালাউন শার্লক হোমস। স্যারের কথা থাকুক মা, তুই আরাম করে ঘুমা। আমি সারা রাত তোর মাথায় বিলি করে দেব। এক গ্লাস গরম দুধ খাবি? খাবো মা, আমার দাদির সঙ্গে ঘুমাতে ইচ্ছা করছে। লাইলি বললেন, তুই এইখানেই ঘুমাবি। হাবিব নাদিয়ার স্যারের সঙ্গে বসেছেন। মেহমানদের সঙ্গে তিনি বাংলা ঘরে বসেন, মামলা মোকদ্দমার লোকজনের সঙ্গে চেম্বারে। জনাব, আমার নাম বিদ্যুৎ কান্তি দে। হাবিব বললেন, আপনার নাম আমি আমার কন্যার কাছ থেকে শুনেছি। সে আপনার কাছ থেকে কি একটা ম্যাজিকও যেন শিখেছে। রাতে আপনার থাকার কি কোনো সমস্যা হয়েছিল? না। খাওয়া দাওয়ার কোনো তকলিফ কি হয়েছে? আমার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে ব্যস্ততা গেছে। এখন সে কেমন? সে ভালো আছে। তার সঙ্গে একটু দেখা করব। হাবিব বললেন, আমাদের এই বাড়ি একটা প্রাচীন বাড়ি, প্রাচীন বাড়ির প্রাচীন নিয়ম কানুন। অনাত্মীয় পুরুষ মানুষের অন্দরমহলে প্রবেশ নিষেধ। নাদিয়ার শরীরের এখনও এমন অবস্থা না যে সে বাইরে এসে আপনার সঙ্গে দেখা করবে। আপনার স্কলারশিপের কি যেন সমস্যার কথা নাদিয়া বলেছিল। কাগজপত্রগুলি যদি রেখে যান তাহলে সমস্যা সমাধানের চেষ্টা করতে পারি। বিদ্যুৎকান্তি দে বললেন, স্কলারশিপের সমস্যা সমাধানের চেয়ে নাদিয়ার সঙ্গে দেখা করা এখন আমার অনেক জরুরি। হাবিবের চোখের দৃষ্টি তীক্ষ্ণ হল। তিনি তার সামনে বসা যুবকের দিকে তাকিয়ে রইলেন। যুবকের কথাবার্তার মধ্যে উদ্ধত ভঙ্গি আছে, তবে অত্যন্ত আত্মবিশ্বাসী ছেলে। আত্মবিশ্বাস চোখের তারায় ঝলমল করছে। হিন্দুদের চোখে মুখে এক ধরনের কাঁচোমাচো নিরামিষ ভাব থাকে, এর মধ্যে তা নেই। হাবিব বললেন, আমার মেয়ের সঙ্গে দেখা হওয়া অত্যন্ত জরুরি কেন? বিদ্যুৎ বললেন, অ্যান্টি গ্র্যাভিটি একটা ম্যাজিক শেখার তার খুবই শখ ছিল। ম্যাজিকের আইটেমটা সঙ্গে করে নিয়ে এসেছে। যেহেতু তার শরীরটা খারাপ, ম্যাজিকটা শিখলে ভালো লাগবে। হাবিব বললেন, আপনি জিনিসটা রেখে যান, আমি মেয়ের কাছে পৌঁছে দেব। ম্যাজিকটা কিভাবে দেখাতে হবে সেটা তো তাকে বলতে হবে। আপনি কাগজে লিখে দিয়ে যান, তাতে হবে না? হ্যাঁ, হবে। আচ্ছা, আমি আজ 6টা পর্যন্ত যদি আপনার বাড়িতে থাকি তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। ঠিক সন্ধ্যা 6টায় আপনি কি আমাকে 10 মিনিট সময় দেবেন? তখন ম্যাজিকের বোতলটা আপনার হাতে বুঝিয়ে দেব। হাবিব বললেন, ঠিক আছে, সন্ধ্যা 6টায় আমি চেম্বারে উপস্থিত থাকব, একসঙ্গে চা খাব। বিদ্যুৎ বলল, আমার ছোট্ট আর্জি, আমরা চাটা খাবো দিঘির ঘাটে। বিশেষ একটি কারণে দিঘির ঘাটে উপস্থিত থাকতে বলছে, যদি আপনার তেমন কোনো সমস্যা না হয়। হাবিব কিছু না বলে উঠে দাঁড়ালেন। 6টা বাজে, সূর্য ডুবিডুবি করছে। হাবিব দিঘির ঘাটে উপস্থিত হলেন। তার সঙ্গে প্রণব আছেন। রশিদ এসেছে ট্রেতে করে চা নিয়ে। বিদ্যুৎ হাবিবের দিকে তাকিয়ে বললেন, আপনি কি ঘাটের ঠিক এই জায়গাটায় বসবেন? আপনার মেয়ে সন্ধ্যা 6টার দিকে এখানে বসে ভয় পেয়েছিল। কষ্ট করে বসুন প্লিজ। হাবিব বসলেন। বিদ্যুৎ বললেন, এখন আপনি ডান দিকে তাকান। শেষ সূর্যের আলো আপনার গায়ে পড়েছে, সেখান থেকে প্রতিফলিত হয়েছে দিঘিতে। আপনার কি মনে হচ্ছে দিঘির পানির ভেতর আপনি নিজেকে দেখছেন? নাদিয়ার ক্ষেত্রে ঠিক এই ঘটনা ঘটেছে। সে ভয় পেয়েছে পানিতে নিজের ছায়া দেখে। যে কোনো কারণেই হোক, সে আগে থেকেই ভয়ে অস্থির ছিল। দিঘির পানিতে নিজেকে দেখে সেই ভয় তুঙ্গস্পর্শী হয়েছে। হাবিব চুপ করে রইলেন। বিদ্যুৎ বললেন, সে নিজেকে চিনতে পারেনি, তার কারণ আছে। শেষ বিকেলের আলো হয় গাঢ় হলুদ থেকে লাল, অর্থাৎ লঙ্গার ওয়েবলেন্থের আলো। নাদিয়ার গায়ের রং শ্যামলা, সে দেখেছে প্রায় হলুদ রঙের এক তরুণীকে। প্রণব বললেন, আপনার বুদ্ধিতে চমৎকৃত হয়েছে,
বিশেষভাবে চমৎকৃত হয়েছে। স্যার কি বলেন? হাবিব বললেন, এমন জটিল একটা বিষয়ে এত সহজ ব্যাখ্যা চিন্তা করি নাই। বিদ্যুৎ বললেন, আমরা প্রকৃতিকে অতি রহস্যময় কিছু ভেবে দূরে সরিয়ে রাখি। প্রকৃতি কিন্তু মোটেই রহস্যময় না। প্রকৃতি বিশাল একটা সরল অঙ্কের মতো, যার উত্তর আমাদের জানা, হয় 0 আর নয় 1, এর বাইরে না। আমরা দিঘির ঘাটে বসে একটা সরল অঙ্ক কষেছি, উত্তর পেয়েছি 0, অর্থাৎ ভূতপ্রেত বলে কিছু নেই। প্রণব বললেন, ঘাটে ভূত না থাকলেও এই বাগানে অবশ্যই আছে। একটা ঘটনা বলি। শীতের সময়, কার্তিক মাস, বাগানের 2টা খেজুর গাছ কাটানো হবে। গাছে খবর দিয়েছে। হাবিব প্রণবকে থামিয়ে দিয়ে বললেন, এই গল্প এখন থাকুক। বিদ্যুৎ বললেন, এই খামটা আপনি রাখুন, নাদিয়াকে পৌঁছে দেবেন। অ্যান্টিগ্র্যাভিটি ম্যাজিকের কৌশলটা এখানে লেখা আছে। আমি চা খেয়েই ঢাকার দিকে রওনা হব। হাবিব মেয়েকে চিঠি দেওয়ার আগে খাম খুলে নিজে পড়লেন। কাজটা যে অন্যায় তাও না। মেয়ে বড় হলে তার উপর নজর রাখতে হয়। সন্তানের প্রতি অনেক কর্তব্যের মতো এটাও কর্তব্য। যারা কর্তব্য পালনে ভুল করে তারাই বিপদে পড়ে। হাবিব মন দিয়ে চিঠি পড়লেন, 2 বার পড়লেন। সাধারণ চিঠি, তারপরেও সাংকেতিক কিছু থাকতে পারে। নাদিয়া, তুমি অসুস্থ বলে তোমার সঙ্গে দেখা হলো না। অসুস্থতার মূল কারণ ধরে দিয়েছে, কাজেই তুমি দ্রুত আরোগ্য লাভ করবে বলে আমার ধারণা। তোমার অতি পছন্দের অ্যান্টিগ্র্যাভিটি বোতলের ম্যাজিকের কৌশলটা শোনো। বাদামি রঙের একটা কাচের বোতল এবং দড়ি দিয়ে যাচ্ছে। বোতলের মুখের ব্যাস দড়ির মুখের ব্যাসের চেয়ে বড়, কাজেই দড়ির মাথা কামড়ে ধরে বোতল শূন্যে ঝুলতে পারবে না, গ্র্যাভিটির কারণে পড়ে যাবে। বোতলের ভেতর কর্কের একটা গোল বল আছে। ম্যাজিকের মূল কৌশল ওই গোল বলে। ম্যাজিশিয়ান হিসেবে তোমার কাজ হলো কোনোভাবে দড়ি এবং বোতলের মুখের মাঝখানে কর্কটা নিয়ে আসা, তাহলেই কার্যসিদ্ধি হবে। বোতল মধ্যাকর্ষণ শক্তিকে কলা দেখিয়ে দড়ির মাথা কামড়ে ঝুলে থাকবে। ভালো কথা, কর্কটা শুরুতে বোতলের ভেতর থাকলে হবে না, কারণ বোতলটা দর্শক দেখতে চাইবে। কর্কের বল পাম্প করে হাতে লুকিয়ে রাখতে হবে। তুমি ভালো থেকো। ইতি বিদ্যুৎকান্তি। পুনশ্চ, সাপ এবং আপেলের বিষয়ে যে বইটা তুমি দিয়েছ, তার মতো খারাপ বই আমি অনেকদিন পড়িনি। সর্বমোট 8টি গল্প, প্রতিটি একটার চেয়ে আরেকটা খারাপ। বইটির নাম হওয়া উচিত 8টি নিকৃষ্ট গল্প। হাবিব চিঠি শেষ করে ভুরু কুঁচকে বসে রইলেন। নাদিয়া তার শিক্ষককে গল্পের বই কেন দিবে? তার সমস্যা কি? বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।